ওয়েলকাম টু ভিএসসি একাডেমি। প্রত্যেককে ভিএসসি একাডেমিতে স্বাগত। তো আমি অভিজিৎ স্যার। তো আমাদের আজকের আলোচনার বিষয়ে তোমরা দেখতেই পাচ্ছ যে ইন্ডিয়ান জিওগ্রাফির আমরা পেনিনসুলার মাউন্টেন নিয়ে আমরা ডিসকাস করব। পেনিনসুলার মাউন্টেনের ব্যাপারটা একটু বেসিক বলে দিই। এটা হচ্ছে ভারতের ভূপ্রকৃতি, দ্যাট ইজ ইন্ডিয়ান ফিজিওগ্রাফি। তার একটা পার্ট এই চ্যাপ্টারটার একটা ছোট্ট সেকশন, যেটা হচ্ছে পেনিনসুলার মাউন্টেন অর্থাৎ উপদ্বীপীয় পর্বতমালা। তোমরা যদি লক্ষ্য করো দেখবে এখানে লেখা আছে যে ইন্ডিয়ান রেঞ্জেস অ্যান্ড ইটস হাইয়েস্ট পিক, মানে হিমালয়ান মাউন্টেন রেঞ্জ তো এই রিজিয়নে রয়েছে, হিমালয় পর্বতমালা সংলগ্ন অঞ্চল এই পার্টটায় রয়েছে। তাহলে এইটা ছাড়া হিমালয়ান মাউন্টেন রেঞ্জ বা হিমালয়ের সঙ্গে যেগুলো অ্যাসোসিয়েটেড রেঞ্জ রয়েছে সেই পর্বতমালাগুলো বা পিকগুলো ছাড়া আদার্স যে ইন্ডিয়ার মধ্যে যে পিকগুলো রয়েছে সেগুলো আমাদের আলোচনার বিষয়, সেটা আমাদের এই পেনিনসুলার মাউন্টেনের মধ্যে চলে আসবে। এই পেনিনসুলার মাউন্টেনে যদি বাংলা বলি উপদ্বীপীয় পর্বতমালা। পেনিনসুলা বলতে কি বোঝাচ্ছে? দেখো, পেনিনসুলা কথার অর্থ হচ্ছে উপদ্বীপ, আর পেনিনসুলার কথার অর্থ হচ্ছে উপদ্বীপীয়। এই পেনিনসুলা বলতে কি বোঝাচ্ছে? যার তিন দিকে জল। ধরো এই যে ম্যাপটা দেখছি, ইন্ডিয়ান আউটলাইন ম্যাপটা, এর দেখো ইস্টের দিকে আমাদের অ্যারাবিয়ান সি রয়েছে, আমাদের এই ওয়েস্টের দিকে অ্যারাবিয়ান সি রয়েছে, ইস্টে আমাদের রয়েছে বে অফ বেঙ্গল, আর যদি আমরা সাউথের পার্টে দেখি দেখতে পাচ্ছি আমরা ইন্ডিয়ান ওশান রয়েছে। তার মানে কি, আমাদের ভারতের দক্ষিণ ভাগের পূর্ব দিকে আমাদের রয়েছে হচ্ছে বঙ্গোপসাগর, পশ্চিম দিকে রয়েছে আরব সাগর, এবং একদম দক্ষিণে রয়েছে ভারত মহাসাগর। অর্থাৎ ভারতের এই যে মেন ল্যান্ড মাসটা, স্থলভাগ বা ভূখণ্ডটা তিন দিকে কি হচ্ছে, তিন দিকে জল দিয়ে ঘেরা, এবং একদিকে ল্যান্ড মাস বা স্থলভাগ রয়েছে। তাহলে আমরা বলতে পারি আ ল্যান্ড মাস উইচ ইজ সারাউন্ডেড বাই ওয়াটার বডিজ অন থ্রি সাইডস, তাকে আমরা কি বলবো? দ্যাট ইজ পেনিনসুলা বলবো। কি, একটি স্থলভাগ যখন তিন দিকে জলভাগ দ্বারা বেষ্টিত তাকে আমরা কি বলবো? দ্যাট ইজ পেনিনসুলা বা উপদ্বীপ। তাহলে আমরা এখান থেকে পেনিনসুলার ডেফিনিশন কি পাচ্ছি? আ ল্যান্ড মাস which is surrounded by water on how many sides? On three sides. On three sides is known as peninsula. ভারতের ক্ষেত্রে পেনিনসুলা আইডিয়াল এক্সাম্পল, ভারতকে আইডিয়াল পেনিনসুলা বলা হয়। তার রিজন কি? তার রিজন হচ্ছে তিন দিকে তিনটে আলাদা আলাদা ওয়াটার বডিজ রয়েছে। দেখো, তিন দিকে একটাই ওয়াটার বডিজ নেই, আলাদা আলাদা ওয়াটার বডিজ রয়েছে। একটা বে অফ বেঙ্গল, একটা অ্যারাবিয়ান সি, একটা ইন্ডিয়ান ওশান, আলাদা আলাদা ওয়াটার বডিজ রয়েছে। বুঝতে পারলে? ওকে, তো আমরা নেক্সট স্লাইডে যাবো। এই যে ম্যাপটা আগের স্লাইডে দেখলে, এটা এখানে বড় করে দেওয়া আছে যাতে তোমাদের বুঝতে, লোকেশন বুঝতে সুবিধা হয়। যেমন এখানে দেখো আরাবল্লী মাউন্টেন রেঞ্জ, এখানে যদি আরাবল্লী ছাড়া আমরা লক্ষ্য করি এখানে বিন্ধ্য মাউন্টেন রেঞ্জ, সাতপুরা, এখানে সাতপুরা ছাড়া অজন্তা রয়েছে, এখানে ওয়েস্টার্ন ঘাট রয়েছে, এখানে ইস্টার্ন ঘাট রয়েছে। তো এই জায়গাগুলো আমাদের আলোচনার পার্ট। এইখান থেকে বেসিক্যালি মাউন্টেন পিক, অ্যাসোসিয়েটেড রেঞ্জ, ওখানে কি হিল স্পট বা টুরিস্ট স্পট আছে, ইকোসিস্টেম বা বায়োডাইভার্সিটি কি ধরনের, এখানে মেইন রিভার কি, ওই পার্টিকুলার রেঞ্জের মধ্যে, ওই পার্টিকুলার পর্বতমালার মধ্যে প্রধান নদী কি রয়েছে, সেই নদীটা কোন দুটো পর্বতমালার মধ্যে দিয়ে গেছে, এই ধরনের কোশ্চেন সেখান থেকে অ্যারাইজ করে। ওকে, নেক্সট। এবার দেখো পেনিনসুলার মাউন্টেনের কথা ফার্স্টে বলছে পেনিনসুলার ইন্ডিয়া রিফ্লেক্টস দ্য জিওগ্রাফিক্যাল অ্যান্ড ক্লাইমেটিক প্যাটার্ন অফ সাউথ ইন্ডিয়া। সঙ্গে কি বলছে? এটা অ্যারাবিয়ান সি ওয়ান সাইডে, অ্যারাবিয়ান সি ওয়ান সাইডে মানে এই দিকটা হচ্ছে আমাদের অ্যারাবিয়ান সি। তারপর কি বলছে? বে অফ বেঙ্গল অন দ্য আদার সাইড। আদার সাইড বলতে এইখানটা হচ্ছে আমাদের বে অফ বেঙ্গল। আমরা বলেছিলাম যে ইস্টার্ন পার্টে বে অফ বেঙ্গল রয়েছে, আর সাদার্ন পার্টে কি রয়েছে? সাদার্ন পার্টে হচ্ছে আমাদের ইন্ডিয়ান ওশান। আইও লিখে দিলাম আমি শর্টে, ইন্ডিয়ান ওশান। তাহলে আমরা তিন দিকে পেয়ে গেলাম। তাহলে এর শেপটা কিরকম হচ্ছে? ইনভার্টেড ট্রায়াঙ্গেল। ট্রায়াঙ্গেলের শেপ কিরকম? ত্রিভুজের অ্যাপেক্সটা উপরের দিকে থাকে, ত্রিভুজের মাথাটা উপরের দিকে থাকে। ইনভার্টেড মানে উল্টো, দ্যাট ইজ এইরকম থাকছে। তার মানে আমরা যদি শেপটা দেখি, তোমরা যদি লক্ষ্য করো যে ভারতের এই দিকের শেপটা অনেকটা এইরকম, অনেকটা এরকম, মানে ইনভার্টেড ট্রায়াঙ্গেল, উল্টানো ত্রিভুজের মতো আমরা দেখতে পাচ্ছি এখানে। তাহলে এটা আমরা পেয়ে গেলাম। তাহলে কি বলছে? এই রিজিয়নে বাল্ক অফ হিল, বাল্ক অফ হিল মানে অনেক ছোট বড় হিল রয়েছে, বাল্ক অফ মানে প্রচুর পরিমাণে ছোট বড় হিল রয়েছে এখানে। ইন দ্য পেনিনসুলার রিজিয়ন অ্যাজ ইজ রেসিডুয়াল মাউন্টেন। রেসিডুয়াল মাউন্টেন কথার অর্থ কি? রেসিডুয়াল মাউন্টেন কথার অর্থ হচ্ছে ক্ষয়জাত পর্বত। রেসিডুয়াল মাউন্টেনকে আমি খুব সিম্পল ভাষায় বলতে পারি ইরোশনাল মাউন্টেন।
ইরোশনাল মাউন্টেন, বা এটাকে অনেক সময় ইরোডেড মাউন্টেনও বলা হয়, ইরোডেড মাউন্টেন। বা এটাকে যদি আমি অ্যাডভান্স ওয়ার্ড ইউজ করি, যে রেসিডুয়াল মাউন্টেন, ইরোশনাল বা ইরোডেড না বলে আমি বলি, তাহলে আমি বলবো রেলিক্ট মাউন্টেন। দ্যাট ইজ কি, রেলিক্ট মাউন্টেন, RELICT, রেলিক্ট মাউন্টেন। তাহলে আমাদের এই পয়েন্টটা আলোচনা হয়ে গেল। এখানে আমরা কি কি দেখতে পাচ্ছি, তার মানে এই রিজিয়নের মধ্যে আমরা বেশ কিছু ক্ষয়জাত পর্বত দেখতে পাবো। ক্ষয়জাত পর্বত দেখতে পাবো মানে রেসিডুয়াল বা ইরোশনাল মাউন্টেন, দ্যাট ইজ আরাবল্লী তার এক্সাম্পল। আরাবল্লী একটা ক্ষয়জাত পর্বত। আর এই এলাকায় এটা ছাড়াও আমি কিছু ব্লক মাউন্টেন, দ্যাট ইজ স্তূপ পর্বত দেখতে পাবো। এই অঞ্চলে এটা ছাড়াও আমি কিছু ব্লক মাউন্টেন বা স্তূপ পর্বত দেখতে পাবো। অর্থাৎ যেমন বিন্ধ্য, সাতপুরা, দে আর ব্লক মাউন্টেন, তারা স্তূপ পর্বত। ঠিক আছে, নেক্সট স্লাইডে আমরা যাব। পেনিনসুলার মাউন্টেন রিজিয়ন, এখানে বলছে কি, এখানে বিভিন্ন ডাইভার্স রিভার বেসিন রয়েছে, মানে অসংখ্য ছোট বড় নদী বিভিন্ন দিক থেকে গেছে আমরা দেখতে পাবো। একটা স্যাটেলাইট ইমেজ দেখতে পাচ্ছ যে ইন্ডিয়ার ওভারঅল শেপটা কিরকম লাগছে। আমরা যদি এখান থেকে সিম্পলি বোঝার চেষ্টা করি, এটাকেও আমরা দেখতে পারি যে এরকম শেপের জন্য আমি যদি এরকম একটা লাইন টেনে দিই, দেখো ইনভার্টেড ট্রায়াঙ্গেল বা রিভার্স ট্রায়াঙ্গেল, উল্টানো ত্রিভুজের মতো এটাকে আমরা দেখতে পাচ্ছি। সঙ্গে কি বলছে, দ্য পেনিনসুলার ইজ শেপড লাইক এন ইনভার্টেড ট্রায়াঙ্গেল, এখানে এই কথাটা দেখতে পাচ্ছ। এবং এই যে ইনভার্টেড ট্রায়াঙ্গেল বলছে, এখানে বলছে দেখো যে অ্যারাবিয়ান সি ওয়েস্টে আছে, বে অফ বেঙ্গল ইস্টে আছে, ইন্ডিয়ান ওশান সাউথে আছে, এটা অলরেডি জেনেছো। সঙ্গে কি বলছে, দ্য বিন্ধ্য অ্যান্ড সাতপুরা রেঞ্জ ইন দ্য নর্থ, মানে কি এইখানটা হচ্ছে বিন্ধ্য, ওপরের দিকটা, নিচের দিকটা হচ্ছে সাতপুরা। এই বিন্ধ্য পর্বতের ওপরের দিকটা, অর্থাৎ বিন্ধ্য পর্বত থেকে আপার সাইডটা, যদি আমরা আগের স্লাইডে দেখি, বিন্ধ্য পর্বতের ওপরের সাইড, যে বিন্ধ্য মাউন্টেন, এর ওপরের দিকটা হচ্ছে উত্তর ভারত, আর বিন্ধ্য পর্বতের নিচের দিকটা হচ্ছে দক্ষিণ ভারত। আমরা বলি না নর্থ ইন্ডিয়া সাউথ ইন্ডিয়া, আমরা নর্থ ইন্ডিয়া সাউথ ইন্ডিয়া কিসের বেসিসে বলবো, যে বিন্ধ্য পর্বতের আপার সাইড, যেটা উত্তর ভারত, যেখানে মেনলি আর্যরা বসবাস করতো, আর বিন্ধ্য পর্বতের নিচের দিকে, দ্যাট ইজ দক্ষিণ ভারত সাদার্ন ইন্ডিয়া, যেখানে দ্রাবিড়িয়ানরা বসবাস করতো। তো এইটা হচ্ছে আমাদের বিন্ধ্য পর্বত সেই ডিভিশনটা করেছে, উত্তর ভারত ও দক্ষিণ ভারতের মধ্যে সীমারেখা টানতে হেল্প করেছে। এবং এই বিন্ধ্য এবং সাতপুরা দুটোই একটু আগে আমরা বললাম, বোথ দ্য মাউন্টেন রেঞ্জেস আর ব্লক মাউন্টেন, দুজনেই কিন্তু ব্লক মাউন্টেনের মধ্যে পড়ছে, দুটোই ব্লক মাউন্টেন বা দুজনেই কিন্তু স্তূপ পর্বত। নেক্সট, এবার দেখো ফার্স্টে আমরা শুরু করছি আরাবল্লী মাউন্টেন দিয়ে। আরাবল্লী মাউন্টেন যদি বলি, আরাবল্লী মাউন্টেনের বেসিক আইডেন্টিটি যদি আমরা জানতে চাই যে আরাবল্লী মাউন্টেনের বেসিক আইডেন্টিটি কি, বেসিক আইডেন্টিটি হচ্ছে আরাবল্লী মাউন্টেন ইজ দ্য ওয়ার্ল্ডস ওল্ডেস্ট মাউন্টেন, মানে পৃথিবীর প্রাচীনতম পর্বত। আরাবল্লী পর্বত যখন তৈরি হয়েছিল তখন সেটি কি ছিল, সেটি ছিল ভঙ্গিল পর্বত, মানে অ্যাট দ্য টাইম অফ ফরমেশন আরাবল্লী ওয়াজ আ ফোল্ডেড মাউন্টেন, বাট nowadays we can call it as a residual mountain. এটা সৃষ্টিকালীন সময় যখন গঠন হয়েছিল তখন এটা ভঙ্গিল পর্বত ছিল। দীর্ঘদিন ধরে ক্ষয় হওয়ার ফলে, ক্ষয় বলতে বিভিন্ন ন্যাচারাল অ্যাক্টিভিটি, যেমন এওলিয়ান প্রসেস, মানে বায়ুর দ্বারা আঘাতপ্রাপ্ত হয়ে, নদীর দ্বারা ক্ষয়প্রাপ্ত হয়ে এই অঞ্চলে কি হয়েছে, বর্তমানে এটা ক্ষয়তে ক্ষয়তে বা হাইট কমতে কমতে ক্ষয়জাত পর্বত বা রেসিডুয়াল বা রেলিক্ট মাউন্টেনে কনভার্ট হয়ে গেছে। আরাবল্লী মাউন্টেনের ক্ষেত্রে ফার্স্টে আমি লিখতে পারি কি, যে এটা ফরমেশন, ফরমেশন বলতে কতদিন আগে গঠন হয়েছে। আরাবল্লী মাউন্টেন কতদিন আগে গঠন হয়েছে, দ্যাট ইজ 600 মিলিয়ন ইয়ার্স এগো, 600 মিলিয়ন ইয়ার্স এগো। আরাবল্লী মাউন্টেনের গঠন আমরা বলে দিলাম যে 600 মিলিয়ন বছর আগে আরাবল্লী পর্বতের গঠন কার্য সম্পন্ন হয়েছে। ওকে, শুরু হয়েছে আর কি। এবার আরাবল্লীর গ্রুপ, একটা গ্রুপ অফ মাউন্টেন আর চেইন অফ মাউন্টেন, যেটা সাউথ ওয়েস্ট ডাইরেকশন প্যাটার্নে মুভ করছে, মানে নর্থ ইস্ট থেকে সাউথ ওয়েস্ট ডাইরেকশনে মুভ করছে, মানে নর্থ ইস্ট থেকে মানে এইরকম ডাইরেকশন আসছে, নর্থ ইস্ট থেকে সাউথ ওয়েস্ট। আমরা যদি ছবিতেও দেখি আমরা দেখতে পাবো যে নর্থ ইস্ট থেকে সাউথ ওয়েস্ট বলতে, দেখো নর্থ ইস্ট থেকে সাউথ ওয়েস্ট এইরকম ভাবে আরাবল্লীর মুভমেন্ট। ওকে, নেক্সট, এবার আরাবল্লীর স্ট্রেচ। এবার আরাবল্লীর ক্ষেত্রে একটা পয়েন্ট আমরা অ্যাডিশনে রাখবো, যে ওয়ার্ল্ডস ওল্ডেস্ট ফোল্ডেড মাউন্টেন রেঞ্জ। ঠিক আছে, এখানে লেখা আছে দেখো, দে আর ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস ওল্ডেস্ট ফোল্ডেড মাউন্টেন অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ওল্ডেস্ট ইন ইন্ডিয়া। পৃথিবীর প্রাচীনতম ভঙ্গিল পর্বতমালা, দেখো ফোল্ডেড বলেছে, ভঙ্গিল, পৃথিবীর প্রাচীনতম ভঙ্গিল পর্বতমালা এবং ভারতের সব থেকে পুরনো পর্বতমালা। বাট এটা মাথায় রেখো,
অ্যাট প্রেজেন্ট বর্তমানে এটি কিন্তু ক্ষয়জাত পর্বত। পরীক্ষায় যদি কখনো কোশ্চেন করে যে আরাবল্লী ইজ হোয়াট কাইন্ড অফ মাউন্টেন, আমরা সিম্পলি বলবো যে দ্যাট ইজ বর্তমান সময়ের রেসপেক্টে হোয়াট কাইন্ড অফ মাউন্টেন, দ্যাট ইজ রেলিক্ট মাউন্টেন বা রেসিডুয়াল মাউন্টেন, যেটাকে ইরোডেড মাউন্টেন, ক্ষয়জাত পর্বত। আর যদি কোশ্চেন করে অ্যাট দ্য টাইম অফ ফরমেশন, অ্যাট দ্য টাইম অফ বিগিনিং, সি বিফোর 600 মিলিয়ন ইয়ার্স এগো ইট ওয়াজ, দেন আমরা অ্যান্সার করবো ফোল্ডেড মাউন্টেন। ঠিক আছে, তো নেক্সট পয়েন্টে যদি বলি দ্য স্ট্রেচ অফ দ্য অ্যাপ্রক্সিমেটলি 800 কিলোমিটার। তার আরাবল্লীর বিস্তার কত? দিল্লি থেকে গুজরাটের পালামপুর অবধি। দিল্লির কোন জায়গা? দিল্লির রাইসিনা হিল, দিল্লির রাইসিনা হিল, রাইসিনা হিল যেটা রাষ্ট্রপতি ভবন। অনেকে বলে যে রাইসিনা হিল ইজ দ্য পার্ট অফ আরাবল্লী, রাইসিনা হিল ইজ দ্য এক্সটেন্ডেড পার্ট অফ আরাবল্লী। তো রাইসিনা হিলটা কি? আরাবল্লী পর্বতের বিস্তৃত অংশ, যেখানে দিল্লিতে রাষ্ট্রপতি ভবন রয়েছে। তো এর বিস্তার কত? যদি আমাদের সিঙ্গেল ডিজিটে দেয় তাহলে 800 কিলোমিটার বলবো। সিঙ্গেল ডিজিট বলতে যে 500 কিলোমিটার, 600 কিলোমিটার, 700, 800, দেন আমরা 800 করে দেবো। যদি এখানে বলে যে এক্সটেনশন কত থেকে কত, তাহলে আমরা বলবো 800 to 900 কিলোমিটার। ঠিক আছে, আর যদি রেঞ্জ জিজ্ঞেস করে যে 800 থেকে 900, 500 থেকে 700, দেন আমরা 800 থেকে 900 বলবো। যদি সিঙ্গেল ডিজিটে বলে যার আরাবল্লীর বিস্তার কত 500, 600, 700, 800 কিলোমিটার, দেন আমরা অ্যান্সার করবো 800 কিলোমিটার। এটা খেয়াল রেখে ইট স্টপস ওয়্যার নার্চারিং গ্লেশিয়ার্স, মানে এইখানে এক সময় গ্লেশিয়ার দেখা যেত, এখানে নদীও এখানে প্রচুর কম করেছে। আর্কিয়ান এরা যুগে এখানে প্রচুর নদী যেত, তো নদীর ডাইরেকশন প্রচুর চেঞ্জ হয়েছে। এখন এই রিজিয়নের অন্যতম গুরুত্বপূর্ণ নদী যদি বলি আমরা চম্বলকে বলতে পারি। চম্বল, লুনি, এই রিজিয়নগুলো এখান থেকে দেখতে পাওয়া যায়। একটা সময় এই এলাকার ফিচার্স অন্যরকম ছিল, সেইখানে গ্লেশিয়ার অ্যাক্টিভিটি ছিল, সেটা অনেক আর্কিয়ান এরার যুগে, সেই ঢুকে আমরা যাচ্ছি না। সেটা নিউমেরাস সামিট, সামিট মানে মিলনস্থল, ছোট বড় অনেক পর্বতমালা এইখানে এসে মিলিত হয়েছে। ঠিক আছে, এবং এটা মনে করা হয় যে এটা গঠনকালীন সময়ে হিমালয়ের থেকেও বেশি উচ্চতা যুক্ত ছিল। কেন? হিমালয় ওয়াজ ফর্মড 150 মিলিয়ন ইয়ার্স এগো। 250 মিলিয়ন ইয়ার্স আগে প্রসেসিং শুরু হয়েছে, 150 মিলিয়ন ইয়ার্স আগেও হিমালয় ফুঁড়ে বেরোতে শুরু করেছে। আর যদি আমরা বলি আরাবল্লী, দ্যাট ইজ 600 মিলিয়ন, মানে 60 কোটি বছর আগে আরাবল্লীর গঠন কার্য হয়েছে। যখন হয়েছে মনে করা হয় যে হিমালয় থেকে উচ্চতা বেশি ছিল, ইট ইজ বিলিভড দ্যাট, বাট এগুলো বিভিন্ন কার্বন ডেটিং প্রসেসের মাধ্যমে, C14 ডেটিং প্রসেসের মাধ্যমে বার করা হয়, বাট এগুলোর অ্যাকচুয়াল এক্সাক্ট এভিডেন্স আমাদের কাছে নেই। নেক্সট, মাউন্ট আবুস হাইয়েস্ট পিক ইজ দ্য গুরু শিখর। এটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় এটা খুব কোশ্চেন দেয় যে আরাবল্লীর সর্বোচ্চ শিখরের নাম কি বা সর্বোচ্চ শৃঙ্গের নাম কি। আরাবল্লীর সর্বোচ্চ শিখরের নাম হচ্ছে গুরু শিখর। ঠিক আছে, এই গুরু শিখর কোথায় অবস্থিত? মাউন্ট আবু বলে একটা জায়গা আছে, আরাবল্লীতে একটা জায়গা আছে মাউন্ট আবু। এই মাউন্ট আবুতে একটা টেম্পল আছে, তার নাম হচ্ছে দিলওয়ারা টেম্পল। এটা জৈনদের মন্দির, জৈনদের 23rd তীর্থঙ্কর, 23তম তীর্থঙ্কর, দ্যাট ইজ পার্শ্বনাথের মন্দির রয়েছে এখানে। তো এইখানেই রয়েছে গুরু শিখর পিক। তোমরা কিছুটা হলো এখানে আইডেন্টিফাই করতে পারছো যে গুরু শিখর পিকের এক্সাক্ট লোকেশন। তো এই যে গুরু শিখর ইজ দ্য হাইয়েস্ট পিক, গুরু শিখরের উচ্চতা কত? 1722 মিটার। তাহলে গুরু শিখর ইজ দ্য হাইয়েস্ট পিক। তাহলে আমরা এখানে বলতেই পারবো যে গুরু শিখর ইজ দ্য হাইয়েস্ট পিক ইন দিস রিজিয়ন, তার উচ্চতা হচ্ছে 1722 মিটার, দ্যাট ইজ 1722 মিটার। নেক্সট, এইটা পরীক্ষায় খুব দেয় যে হাইয়েস্ট পিক অফ আরাবল্লী, দ্যাট ইজ গুরু শিখর। নেক্সট, আরাবল্লীর পরের অংশ আমাদের ভিন্দ মাউন্টেন, যেটা একটু আগেই তোমাদেরকে বললাম যে ভিন্দ মাউন্টেন কি করছে, উত্তর ভারত আর দক্ষিণ ভারতকে আলাদা করছে। মানে আর্যরা জানতো না, যারা পাঞ্জাব সংলগ্ন অঞ্চলে সিন্ধু নদীর তীরে বসবাস করতো আরিয়ানসরা, আর্যরা জানতো না যে বিন্দ পর্বতের পিছনেও ভারতের কোনো অংশ রয়েছে। তো তারা কি করছে, বিন্দ পর্বতের পিছনে যখন দেখতে পেলো, তখন দেখলো কালো কালো মানুষ, মানে দ্রাবিড়িয়ান লোকেরা এখানে বসবাস করছে। ঠিক আছে, মানে ওইটাকে তারা দক্ষিণ ভারত হিসেবে কনসিডার করলো, দক্ষিণ ভারত মানে সাদার্ন পার্ট হিসেবে কনসিডার করলো। আর দ্রাবিড়রা যখন জানতে পারলো, তখন বিন্দ পর্বতের ওপারের অংশটাকে, অর্থাৎ বিন্দ পর্বতের উত্তরের অংশটাকে তারা নর্দার্ন পার্ট হিসেবে কনসিডার করলো, যেটাকেই আমরা বর্তমানে উত্তর ভারত এবং দক্ষিণ ভারত বলি। তাহলে এখান থেকে আমরা একটা কনক্লুশনে আসতে পারবো যে বিন্দ পর্বত সেপারেটস নর্থ অ্যান্ড সাউথ ইন্ডিয়া। বিন্দ পর্বত উত্তর এবং দক্ষিণ ভারতকে পৃথক করেছে। ওকে, নেক্সট, বিন্দ রেঞ্জ rises an escarpment bordering in the northern boundary of নর্মদা সন ট্রাফ। ট্রাফ মানে হচ্ছে রিফট ভ্যালি। এই অঞ্চলে
নর্মদা সোন নদী থাকাকালীন এই অঞ্চলে ছোট ছোট অনেক গ্রস্ত উপত্যকা তৈরি হয়েছে। যে ট্রাফ বলতে আমি এখানে রিফট ভ্যালিও বলতে পারি। যেমন কি রকম রিফট ভ্যালি যদি আমরা আলোচনা করি, রিফট ভ্যালি কথার অর্থ হচ্ছে গ্রস্ত উপত্যকা, RIF। কিরকম রিফট ভ্যালি? ধরো এই দুটো উঁচু জায়গা, এই দুটো উঁচু জায়গা, মাঝের অঞ্চলটা নিচু, মাঝের অঞ্চলটা নিচু, মাঝের অঞ্চলটা নিচু, এইখানে কোনো মাউন্টেন রেঞ্জেস আছে। এবার এই মাউন্টেন রেঞ্জেস থেকে ধরো এইখান থেকে কোনো নদী বেরিয়ে আসছে, তাহলে কি রকম হচ্ছে ব্যাপারটা? ব্যাপারটা হচ্ছে দুটো দিক উঁচু, মাঝের অংশটা নিচু, মানে দুটো হাই বেঞ্চ, মাঝেরটা লো বেঞ্চ, নদী এসে ওখান থেকে পড়ছে। দ্যাট ইজ ওই ধরনের ভূমিরূপকে আমরা বলছি কি রিফট ভ্যালি বা ট্রাফ ভ্যালি। বিন্ধ্য পর্বতের ক্ষেত্রে আমরা বলবো কেন, বিন্ধ্য পর্বত আর সাতপুরার মাঝখান দিয়ে নর্মদা নদী গেছে, কিন্তু বিন্ধ্য আর সাতপুরার পর্বতের মাঝখান দিয়ে কে গেছে? আমাদের নর্মদা নদী গেছে। তো এই পয়েন্টটা খেয়াল রাখবে। নেক্সট পয়েন্টে যদি আমরা কথা বলি, বিন্ধ্য এন্ড সাতপুরা মাউন্টেন আর প্যারালাল। তোমরা যদি ছবি আরেকবার আমি তোমাদের দেখিয়ে দিই সুবিধা হবে। দেখো বিন্ধ্য আর সাতপুরা দেখো প্যারালাল, তোমরা যদি লক্ষ্য করো দেখো বিন্ধ্য সাতপুরা প্যারালাল, এখানেও যদি দেখো দেখো বিন্ধ্য সাতপুরা দেখো একে অপরের প্যারালাল। তো বুঝতে পারছো? তো নেক্সট এখানে কি বলছে, বিন্ধ্য আর সাতপুরা মাউন্টেন আর প্যারালাল। এখানে হলি রিভার নর্মদা, নর্মদার লেন্থ হচ্ছে 1312 মিটার, 1312 মিটার নর্মদার লেন্থ। মানে এই রিজিয়নের অন্যতম প্রধান গুরুত্বপূর্ণ নদী হচ্ছে নর্মদা। যদিও বিন্ধ্য পর্বত থেকে, বিন্ধ্য পর্বতের জানাপভ হিল থেকে অরিজিন করেছে কিন্তু আরেকটা নদীর উৎপত্তি, সেটা হচ্ছে চম্বল রিভার। চম্বল যেটা কি যমুনার ট্রিবিউটারি, কিন্তু যমুনার উপনদী। তো অলসো নোন অ্যাজ নর্মদা ভ্যালি। নর্মদার উৎপত্তিও তোমরা অনেক সময় পরীক্ষা কোশ্চেনে পাবে যে নর্মদার উৎপত্তি কোথায়, মধ্যপ্রদেশের অমরকন্টক রিজিয়ন, অমরকন্টক থেকে নর্মদার উৎপত্তি। তবে কি বলছে দেখো, দ্য বিন্ধ্য মাউন্টেন রেঞ্জ ইজ এলিভেশন, বিন্ধ্য মাউন্টেনের গড় উচ্চতা কত? 300 থেকে 650। মানে বিন্ধ্য পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ নয়, বিন্ধ্য পর্বত সংলগ্ন অঞ্চলে যে পাহাড়গুলো রয়েছে, যে পাহাড়গুলো রয়েছে, এই পাহাড়গুলোর গড় উচ্চতা কত, অ্যাভারেজ এলিভেশন কত, এলিভেশন মানে উচ্চতা, সেটাই বলছে 300 থেকে 600 মিটার। এবার যদি আমরা এই পয়েন্টে আসি, ইট রেঞ্জেস ইস্ট টু ওয়েস্ট, তারপরে কোন দিক থেকে কোন দিকে গেছে, ইস্ট টু ওয়েস্ট বলতে এইরকম ভাবে এসছে। ওকে, রাফলি প্যারালাল টু দ্য নর্মদা ভ্যালি, নর্মদার উপত্যকা বরাবর গেছে, যেটা জোবাট, গুজরাটের জোবাট অব্দি গেছে এবং বিহারের সাসারাম অব্দি। মানে বিহারের সাসারাম থেকে গুজরাটের জোবাট রিজিয়ন অব্দি। বিহারের সাসারাম, সাসারাম মানে ওই শের শাহের সমাধিস্থল, যেটাকে আমরা সাসারাম বলে থাকি। তাহলে সাসারাম থেকে জোবাট রিজিয়ন অব্দি, এই অব্দি রিজিয়ন অব্দি এটা একপ্রাস ভাবে রান করেছে, যেটা প্রায় 1200 কিলোমিটার ডিস্টেন্স কভার করেছে। মানে গুজরাট থেকে যদি আমরা বলি, আর গুজরাটের মানে ওয়েস্টার্ন পার্ট থেকে জোবাট রিজিয়ন থেকে বিহারের সাসারাম প্রায় 1200 কিলোমিটার রেঞ্জ বা অঞ্চল কভার করেছে। বাট অ্যাকচুয়ালি বর্তমানে বিন্ধ্য পর্বত মেনলি লাই করছে কোথায়, অবস্থান করছে কোথায়? মেনলি অবস্থান করছে হচ্ছে মধ্যপ্রদেশ বা এমপিতে। ওকে, নেক্সট এই বিন্ধ্য পর্বতের হাইয়েস্ট পিক কি? বিন্ধ্য মাউন্টেনের হাইয়েস্ট পিক পরীক্ষা হলে খুব জিজ্ঞেস করে যে হাইয়েস্ট পিক যদি আমরা বলি, হাইয়েস্ট পিক হচ্ছে গুডউইল পিক। হাইয়েস্ট পিক হচ্ছে গুডউইল পিক, গুডউইল পিক। ঠিক আছে, এটাকে আমরা ডিটেলস আরো আলোচনা করবো যে গুডউইল পিকের আরো নাম আছে, সদ্ভাবনা শিখর আছে, তারপর হচ্ছে কালুমার পিক আছে যার হাইট হচ্ছে 752 মিটার, আমরা পরের স্লাইডে আলোচনা করবো। নেক্সট দেখো, আমরা এই স্লাইডে বলে দিই, পরের স্লাইডের থেকে এখানেই বেটার। দেখো এখানে আমরা বললাম গুডউইল পিক, তাহলে এই যে গুডউইল পিক যেটা আমরা বলছি, গুডউইল পিকেরই অপর নাম হচ্ছে যদি আমরা বলি সদ্ভাবনা শিখর। সদ্ভাবনা শিখর যার হাইট হচ্ছে 752 মিটার। মধ্যপ্রদেশে এমপিতে এটাকে আবার কালুমার পিক বলা হয়। এমপিতে এটা কি নামে পরিচিত? কালুমার পিক। ওকে, নেক্সট সাতপুরা মাউন্টেন। আচ্ছা, এখানে সাতপুরা আর বিন্ধ্য মাউন্টেনের মধ্যে একটা লিঙ্ক পাবো, বোথ দ্য মাউন্টেন, বিন্ধ্য এবং সাতপুরা দুটো মাউন্টেনের মধ্যে দুটোই মাউন্টেনই আমরা কি পাবো? ব্লক মাউন্টেন বা স্তূপ পর্বত। মানে ব্লক মানে কি, ধাপে ধাপে এরম ভাবে একে অপরের উপর শিলাখণ্ড বসে বসে গঠিত হয়েছে, এটাকে আমরা ব্লক মাউন্টেন বলছি। তাহলে বিন্ধ্যর ক্ষেত্রে একটা কমন কনসেপ্ট আমরা নোট করে নিতে পারবো যে বিন্ধ্যর ক্ষেত্রে আমরা বলতে পারবো যে বিন্ধ্য হচ্ছে ব্লক মাউন্টেন। এখান থেকে টেনে লিখে দিচ্ছি, এখানে হচ্ছে ব্লক মাউন্টেন। তাহলে বিন্ধ্য এক্সাম্পল হচ্ছে আমাদের কি পর্বতের উদাহরণ? বিন্ধ্য
ব্লক মাউন্টেন। সাতপুরা কি পর্বতের উদাহরণ? ব্লক মাউন্টেন। আরাবল্লী ক্ষয়জাত পর্বত বা রেসিডুয়াল মাউন্টেন। সাতপুরা পর্বতে যদি আমরা কথা বলি, সাতপুরা পর্বত, সাত মানে দেখতে পাচ্ছ 7, পুরা মানে হচ্ছে পিক বা মাউন্টেন, তাহলে সাতখানা বড় বড় পিক নিয়ে তৈরি হয়েছে সাতপুরা মাউন্টেন। এই সাতপুরা মাউন্টেনের অবস্থান কোথায়? বিন্ধ্য পর্বতের দক্ষিণে। তোমরা যদি দেখো এখানে যে এইখানে হচ্ছে বিন্ধ্য আর এইখানে হচ্ছে সাতপুরা, তাহলে বিন্ধ্য পর্বতের দক্ষিণে হচ্ছে সাতপুরা পর্বত। ঠিক আছে, তার মানে এই সাতপুরা পিক বলছি, এটাও কি ধরনের মাউন্টেন? এটাও ব্লক মাউন্টেন। এটাও ব্লক মাউন্টেন মানে এটাও স্তূপ পর্বত। এটা ইস্ট টু ওয়েস্ট রেঞ্জ করেছে। এটাও সাতপুরা মাউন্টেনও যদি বলে মেনলি কোথায় অবস্থান করছে, কোন স্টেটে, মেনলি লাইজ ইন হুইচ স্টেট, তাহলে আমরা অ্যান্সার করবো এমপি। তাহলে বিন্ধ্য এবং সাতপুরা মেনলি লোকেটেড ইন মধ্যপ্রদেশ। ওকে, এবার এখানে কি বলছে যে সাতপুরা এই অঞ্চলের মধ্যে দিয়ে, সাতপুরা দেখো এইখানে যদি বিন্ধ্য পর্বতকে আমরা দেখাই, এটা ধরো বিন্ধ্য মাউন্টেন রেঞ্জ, ধরো এটা বিন্ধ্য ভি, এর নিচে রয়েছে সাতপুরা মাউন্টেন রেঞ্জ ধরো এস, আর এইখানে রয়েছে অজন্তা মাউন্টেন রেঞ্জ এ। ঠিক আছে, তাহলে বিন্ধ্য, সাতপুরা, অজন্তা তিনটে দেখলাম। বিন্ধ্য আর সাতপুরার পর্বতের মধ্যে দিয়ে যে নদী যাচ্ছে তার নাম হচ্ছে নর্মদা, যার নর্মদা। এই নর্মদার যদি আমরা হাইট লেন্থ বলি, নর্মদা হচ্ছে 1312 কিলোমিটার। সাতপুরার অজন্তার মধ্যে দিয়ে যাচ্ছে কে? তাপ্তি, বা অনেকে তাপি বলে। ঠিক আছে, 724 কিলোমিটার, 724 কিলোমিটার। এই নর্মদা, বিন্ধ্য এবং সাতপুরার মধ্যে গ্রস্ত উপত্যকার বা রিফট ভ্যালির মধ্যে দুটো উঁচু জায়গা, মাঝখানটা নিচু অঞ্চল। বিন্ধ্য এবং সাতপুরার মধ্যবর্তী অঞ্চল দিয়ে কে গেছে? নর্মদা নদী। তাহলে নর্মদা নদী কিরূপ ভূমির উপর দিয়ে গেছে? রিফট ভ্যালি বা গ্রস্ত উপত্যকা। এদিকে সাতপুরার অজন্তা কি ধরনের ভূমির উপর মধ্যে দিয়ে গেছে যদি আমরা বলি? রিফট ভ্যালি বা গ্রস্ত উপত্যকা। নদীর লেন্থ, নদীর আমরা লেন্থ বা দৈর্ঘ্য দেখতে পাচ্ছি, নদী কত কিলোমিটার ফ্লো করেছে, এবং এই দুটো নদী গিয়ে পড়েছে গালফ অফ খাম্বাতে, খাম্বাত উপসাগরে গিয়ে পড়েছে। ঠিক আছে, নেক্সট, it ranges west to east between the Vindhya and the Narmada and the Tapi river, almost parallel this river। মানে কি, মাউন্টেন গুলো প্যারালাল, দেখে একে অপরের প্যারালাল, রিভার গুলো একে অপরের প্যারালাল। এই নর্মদা তাপ্তিকে টুইন বলা হয়, মানে একে অপরের প্যারালাল যাওয়ার জন্য টুইন বলা হয়। নর্মদাও গেছে কোথা দিয়ে? নর্মদাও গেছে মধ্যপ্রদেশ, গুজরাট, মহারাষ্ট্র। তাপিও গেছে মধ্যপ্রদেশ, গুজরাট, মহারাষ্ট্র। ওকে, নেক্সট, এবার এটা প্রায় 900 কিলোমিটার রান করছে। এই যে 900 কিলোমিটার রান করছে, এর হাইয়েস্ট পিক কি? ধূপগড়, যেটা মহাদেব হিলে মধ্যপ্রদেশের একটা হিল স্টেশন। পাঁচমারি, এই পাঁচমারির কাছে লোকেটেড। পাঁচমারি, গোয়ালিয়র, সাঁচি, এগুলো মধ্যপ্রদেশ সব টুরিস্ট স্পট। পাঁচমারি একটা হিল স্টেশন, এইখানে লোকেটেড। এইখানে যে ধূপগড়ের হাইয়েস্ট পিক, এই ধূপগড়ের উচ্চতা হচ্ছে 1352 মিটার, যেটা আমরা পরবর্তী স্লাইডে দেখতে পাবো যে 1352 মিটার হচ্ছে ধূপগড়ের উচ্চতা। আর এবং এই ধূপগড়ই হচ্ছে এই সাতপুরার সর্বোচ্চ শৃঙ্গ। তাহলে সাতপুরার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? সাতপুরার সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে ধূপগড়। ওকে, তো সাতপুরার সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে ধূপগড়, দ্যাট ইজ 1352 মিটার যার উচ্চতা। এবং এই অঞ্চলেই আর একটা পিক দেখতে পাওয়া যায়, এই সারাউন্ডিং রিজিয়নে আরেকটা পিক দেখতে পাওয়া যায়, যেটার নাম হচ্ছে অমরকণ্টক পিক। অমরকণ্টক পিক, এই অমরকণ্টক পিকের হাইট হচ্ছে 1127 মিটার, যেটা একদম ছত্তিশগড় আর মধ্যপ্রদেশ বর্ডার সংলগ্ন অঞ্চলে অবস্থিত। ঠিক আছে, কিন্তু এখানে এই পিকের হাইটটাই মেনলি জিজ্ঞেস করে, যেটা তোমরা দেখতে পাচ্ছ যে হাইয়েস্ট পিক ধূপগড়। অলরেডি আমরা লিখেছি 1352 মিটার। যে ধূপগড়ের উচ্চতা কত? ধূপগড়ের হাইট হচ্ছে, দ্যাট ইজ এলিভেশন বা হাইট হচ্ছে 1352 মিটার। নেক্সট, পরবর্তী ক্ষেত্রে যদি আমরা যাই, ওয়েস্টার্ন ঘাট, দ্যাট ইজ পশ্চিম ঘাট পর্বতমালা। পশ্চিম ঘাট পর্বতমালা বলতে আমাদের কি বোঝাচ্ছে? এই সাইডটা, যে আমাদের পেনিনসুলার মাউন্টেন, যে ভারতের যে ম্যাপটা দেখছিলাম, এই যে ভারতের ম্যাপটা লোয়ার পার্টটা, এই সাইডটা হচ্ছে আমাদের ওয়েস্টার্ন ঘাট। এই সাইডটা, এখানে আমাদের এই যে রিজিয়নটা, স্ট্রিপটা দেখতে পাচ্ছ তোমরা, এটা হচ্ছে ওয়েস্টার্ন ঘাট। এই ওয়েস্টার্ন ঘাটে মেনলি কোন কোন স্টেট রয়েছে যদি বলি? ওয়েস্টার্ন ঘাট বা পশ্চিম ঘাট পর্বতমালা মেনলি রয়েছে আমাদের গুজরাট, তারপর রয়েছে আমাদের মহারাষ্ট্র, তারপর রয়েছে আমাদের গোয়া, তারপর রয়েছে আমাদের কর্ণাটকা, তারপর রয়েছে আমাদের কেরালা, দেন রয়েছে আমাদের তামিলনাড়ু। ওকে, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? গুজরাট, মহারাষ্ট্র, গোয়া, কর্ণাটকা, কেরালা, তামিলনাড়ু। এগুলো কি? এগুলো হচ্ছে আমাদের ওয়েস্টার্ন ঘাটের এক একটা পার্ট।
এই ওয়েস্টার্ন ঘাট যে কথাটা বলছে, পশ্চিম ঘাট পর্বতমালা অনেক সময় যে কটি রাজ্যের মধ্যে এক্সটেন্ডেড, আমরা বলে দেবো 6টি রাজ্য। সেটা 6টি রাজ্য আমরা সিকোয়েন্সে পরপর লিখেছি, চেষ্টা করো সিকোয়েন্সে মাথা রাখা। নেক্সট, দে কম্প্রাইজ ওয়েস্টার্ন রিম অফ দ্য ডেকান প্লেটো। তাহলে এটা কি ডেকান প্লেটোর একটা পার্ট, ডেকান প্লেটোর পশ্চিম ভাগ, মানে এইখানটা হচ্ছে আমাদের ডেকান প্লেটো, এই মাঝের অঞ্চলটা ডেকান প্লেটো, এই মাঝের অঞ্চলটা ডেকান প্লেটো। এই ডেকান প্লেটো যদি যে অঞ্চলটা কথা বলছি, এই ডেকান প্লেটোর এই দিকটা হচ্ছে পশ্চিম দিক, ডেকান প্লেটোর এই দিকটা হচ্ছে পূর্ব দিক। এই ডেকান প্লেটোর পশ্চিম দিকটাই হচ্ছে ওয়েস্টার্ন ঘাট, আর ডেকান প্লেটোর পূর্ব দিকটা হচ্ছে ইস্টার্ন ঘাট। ডেকান প্লেটোর মানে হচ্ছে দাক্ষিণাত্যের লাভা মালভূমি। আমরা যখন প্লেটোর পার্ট পড়বো, মালভূমির পার্ট পড়বো, আমরা এগুলো ডিটেলস আলোচনা করবো। নেক্সট, এবার দেখো এটা কত, দেখো 1600 মাইলস হবে না, এটা কিলোমিটার। 1600 কিলোমিটার ফ্রম তাপি ভ্যালি টু কন্যাকুমারী। মানে এই যে দাক্ষিণাত্যে এই আমরা যে ওয়েস্টার্ন ঘাট দেখছি, ওয়েস্টার্ন ঘাটের এক্সটেনশন বিস্তার কত, প্রায় 1600 কিলোমিটার দীর্ঘ। তাহলে ওয়েস্টার্ন ঘাটের বিস্তার আমরা কত দেখতে পাচ্ছি, ওয়েস্টার্ন ঘাটের বিস্তার হচ্ছে প্রায় 1600 কিলোমিটার দীর্ঘ হচ্ছে ওয়েস্টার্ন ঘাট, 1600 কিলোমিটার দীর্ঘ এর বিস্তার। এবং এই অঞ্চলে যে পাহাড়গুলো দেখতে পাওয়া যায়, ছোট ছোট পাহাড়গুলো দেখতে পাওয়া যায়, তার গড় উচ্চতা কত, এই পাহাড়গুলোর অ্যাভারেজ এলিভেশন 900 থেকে 1600 মিটার। মানে এই রিজিয়ানে যে মাউন্টেন গুলো দেখতে পাওয়া যাচ্ছে বা হিলস গুলো দেখতে পাওয়া যাচ্ছে, এই ওয়েস্টার্ন ঘাটের অ্যাভারেজ এলিভেশনের কথা যদি বলি, অ্যাভারেজ এলিভেশন, তাহলে আমরা বলবো 900 থেকে 1600 মিটার, 900 থেকে 1600 মিটার। ঠিক আছে, নেক্সট, ওয়েস্টার্ন ঘাট টায়ার ট্রোপোগ্রাফি, স্টিপ সাইডে, স্টিপ মানে খাড়া ঢাল, একদম খাড়া ঢাল। ঠিক আছে, মহাবালেশ্বরম, ব্রহ্মগিরি মাউন্টেন রেঞ্জ একদম খাড়া ঢাল, এরকম মানে অ্যাঙ্গুলার স্লোপ একদম। ঠিক আছে, তো টেস্ট ফ্ল্যাট টপ মানে এরকম খাড়া হয়ে মাউন্টেনটা উঠে উপরটা কিরকম ফ্ল্যাট হয়ে গেছে, আবার নেমে গেছে এরকম ভাবে। ঠিক আছে, এবং এখানে বেশ কিছু মহাবালেশ্বরম রিজনে বেশ কিছু মন্দির রয়েছে এইসব অঞ্চলে। তারপর কি বলছে, হরাইজন্টালি বেডেড লাভা, এই অঞ্চলে আমরা বলছি ডেকান প্লেটো। ডেকান প্লেটো মানে কি, ডেকান প্লেটো মানে হচ্ছে দাক্ষিণাত্য মালভূমি। এই মালভূমিটা কিভাবে তৈরি হয়েছে, লাভা, লাভা দীর্ঘদিন ধরে এর ওপর একের ওপর এক সঞ্চিত হওয়ার জন্য এইটাকে বলা হচ্ছে বেডেড, মানে বিছনা চাদরের মতো একটার উপর একটা ধাপে 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 সঞ্চিত হচ্ছে, তাকে বলছি আমরা ডেকান প্লেটো বা বেডেড লাভা। লাভা মানে এখানে কোন রক দেখতে পাওয়া যাচ্ছে, লাভা মানে এখানে ইগনিয়াস রক, আগ্নেয় শিলা। এই ইগনিয়াস রকের কোন ফরম্যাটটা দেখতে পাওয়া যাচ্ছে, ব্যাসাল্ট। এখানে প্রচুর পরিমাণে ব্যাসাল্ট রক পাওয়া যাচ্ছে। হয়ে গেল। তাহলে এই যে অঞ্চলে ওয়েস্টার্ন ঘাটে, এই অঞ্চলে আরেকটা জিনিস ফেমাস ওয়েস্টার্ন ঘাটে, কি বায়োডাইভার্সিটি। ওয়েস্টার্ন ঘাটে ম্যাক্সিমাম বায়োডাইভার্সিটি দেখতে পাওয়া যায় ভারতের। ম্যাক্সিমাম বায়োডাইভার্সিটি, ম্যাক্সিমাম বায়োডাইভার্সিটি মানে সর্বাধিক জীব বৈচিত্র্য লক্ষ্য করা যায়। তাহলে ওয়েস্টার্ন ঘাটে কি ম্যাক্সিমাম বায়োডাইভার্সিটি দেখতে পাচ্ছি। এই বায়োডাইভার্সিটি বলতে কি, আমাদের হিমালয়ান রিজিয়নে, বিশেষ করে ইস্টার্ন হিমালয়, ওয়েস্টার্ন ঘাট, আন্দামান নিকোবর আর সুন্দরবনে আমরা প্রচুর পরিমাণ বায়োডাইভার্সিটি দেখতে পাই। তার মধ্যে আমরা বলতে পারি ওয়েস্টার্ন ঘাট হ্যাজ দ্য ম্যাক্সিমাম বায়োডাইভার্সিটি ইন ইন্ডিয়া। ভারতের মধ্যে সর্বাধিক জীব বৈচিত্র্য লক্ষ্য করা যায়। এই জীব বৈচিত্র্য বলতে কি বোঝাচ্ছে, জীব বৈচিত্র্য বলতে বোঝাচ্ছে যে ফ্লোরা অ্যান্ড ফনা, উদ্ভিদ ও প্রাণী গোষ্ঠীর ভ্যারিয়েশন সেখানে লক্ষ্য করা যায়। হয়ে গেল। নেক্সট, এবার কি বলছে দেখো, ওয়েস্টার্ন ঘাটের অ্যাভারেজ এলিভেশন, ওয়েস্টার্ন কোস্টাল প্লেন, কোস্টাল প্লেন মানে এই সাদা অঞ্চলগুলো, এই উপকূলীয় সমভূমি অঞ্চলগুলো, এই সাদা অঞ্চলগুলো, এই সাদা অঞ্চলগুলো যেগুলো দেখতে পাচ্ছ ম্যাপের মধ্যে, ওয়েস্টার্ন কোস্টাল প্লেন এর অ্যাভারেজ এলিভেশন বা গড় উচ্চতা 1000 মিটার। এবং এই ওয়েস্টার্ন ঘাটের যেটা আমরা দেখতে পাই, যেটা মেইনলি ইম্পর্টেন্ট, যে ডেকান টেবিল ল্যান্ড মানে সমতল, টেবিল ল্যান্ড মানে এরকম উঠে ফ্ল্যাট স্ট্রাকচার হয়ে নেমে গেছে, এটা আমি আগের ছবিতে বললাম। এই ওয়েস্টার্ন ঘাটের হাইয়েস্ট পিক যদি বলি আনাইমুদি। ঠিক আছে, এই আনাইমুদির উচ্চতা হচ্ছে 2695 মিটার। এখানে একটা জিনিস মাথায় রেখো, যে হাইয়েস্ট পিক অফ ওয়েস্টার্ন ঘাট আনাইমুদি। তাহলে আমরা এখানে লিখে দিতে পারি যে আনাইমুদি হচ্ছে হাইয়েস্ট পিক ওয়েস্টার্ন ঘাটে। এই যে আনাইমুদিকে আমরা হাইয়েস্ট পিক বলছি, এই আনাইমুদি কোন পাহাড়ের মধ্যে লোকেটেড, এইখানে হচ্ছে আনাইমুদি। আনাইমুদি অ্যাকচুয়াল কেরালাতে। ঠিক আছে, এটা কোন হিলস এর পার্ট, আন্নামালাই হিলস, আন্নামালাই হিলস, আন্নামালাই হিলস এর পার্ট। ঠিক আছে, এই যে আনাইমুদি, আনাইমুদি ওয়েস্টার্ন ঘাটের হাইয়েস্ট পিক।
সাউথ ইন্ডিয়ার হাইয়েস্ট পিক, আর আমাদের যেটা আজকের টপিক পেনিনসুলার ইন্ডিয়ার হাইয়েস্ট পিক, মানে আনাইমুদি ইজ দ্য হাইয়েস্ট পিক অফ ওয়েস্টার্ন ঘাট, সাউদার্ন পার্ট অফ ইন্ডিয়া অ্যাজ ওয়েল অ্যাজ পেনিনসুলার মাউন্টেন। তিনটেরই হাইয়েস্ট পিক হচ্ছে আনাইমুদি, দ্যাট ইজ আন্নামালাই হিলস লোকেটেড, দ্যাট ইজ 2695 মিটার যার উচ্চতা বা এলিভেশন। নেক্সট, এবার আমাদের পার্ট হচ্ছে ইস্টার্ন ঘাট। ওয়েস্টার্ন ঘাট হয়ে গেল, ইস্টার্ন ঘাটের পার্ট দেখতে পাচ্ছ, ইস্টার্ন ঘাট, এদিকটা ছিল ওয়েস্টার্ন ঘাট। তাহলে ইস্টার্ন ঘাটে দেখো এইগুলো হচ্ছে সাদা অংশগুলো ইস্টার্ন কোস্টাল প্লেন, এগুলো হচ্ছে এখানে মাউন্টেন নেই। তাহলে কোথায় কোথায় রয়েছে আমাদের এখানে ইস্টার্ন পার্ট রয়েছে তামিলনাড়ু, কিছুটা কেরালায় চলে, কিছুটা কর্ণাটকে চলে গেছে দেখো বর্ডার ক্রস করে, কিছুটা এখানে রয়েছে আমাদের কি কোথায়, এখানে কিছুটা অংশ রয়েছে তামিলনাড়ুর পর কর্ণাটকা, এখানে অন্ধ্রপ্রদেশ, এখানে কিছুটা তেলেঙ্গানায় রয়েছে, কিছুটা ওড়িশাতে রয়েছে। তার মানে ইস্টার্ন ঘাট কোথায় কোথায় রয়েছে? ইস্টার্ন ঘাট রয়েছে হচ্ছে আমাদের তামিলনাড়ু। ইস্টার্ন ঘাটের যদি আমি কোন কোন স্টেটের মধ্যে রয়েছে, এক হচ্ছে তামিলনাড়ু, কর্ণাটকা, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা। তাহলে ওয়েস্টার্ন ঘাট দেখেছিলাম 6টা রাজ্যের মধ্যে, আর ইস্টার্ন ঘাট কটা রাজ্যের মধ্যে? 5টা রাজ্যের মধ্যে আমরা দেখতে পেলাম। ওকে, নেক্সট পয়েন্ট। তাহলে এই যে অংশটা বলছিলাম ইস্টার্ন ঘাট, এই ইস্টার্ন ঘাটে মহানদী, একটা উড়িষ্যা আমরা দেখেছি, উড়িষ্যা এখানে, উড়িষ্যার মহানদী এখানে গুরুত্বপূর্ণ রিভার, উড়িষ্যার মহানদী, এবং তামিলনাড়ুর ভাগাই রিভার থেকে, যেটাকে অনেক সময় ভাইগাই রিভার বলে, VAIGAI, আমরা ভাগাইও বলতে পারি। তো ভাগাই রিভার থেকে, তামিলনাড়ুর ভাগাই রিভার থেকে আমাদের এই উড়িষ্যার মহানদী অব্দি এর বিস্তার। ঠিক আছে, এই যে বিস্তার, এই অঞ্চলে ছোট বড় অনেক পাহাড় আমরা দেখতে পাই। ঠিক আছে, এই ছোট বড় পাহাড়ের মধ্যে আমাদের মেইন যে কোয়েশ্চেন যেটা দেয়, যে ওয়েস্টার্ন ঘাটের ইস্টার্ন ঘাটের হাইয়েস্ট পিক কি? দেখো ইস্টার্ন ঘাটের যদি আমরা হাইয়েস্ট পিক বলি, ইস্টার্ন ঘাটের আমরা যদি হাইয়েস্ট পিকের কথা বলি, সর্বোচ্চ শৃঙ্গ, তাহলে হচ্ছে জিন্ধাগাড়া। জিন্ধাগাড়ার উচ্চতা হচ্ছে 1690 মিটার, যেটা অন্ধ্রপ্রদেশের আরাকু ভ্যালি, ভাইজ্যাক যেটাকে বলে বিশাখাপত্তনমে আরাকু ভ্যালিতে লোকেটেড। এবং এই অঞ্চলেই 1690 মিটার জিন্দাগাড়ার হাইট। এই অঞ্চলেই আর একটা পিক দেখতে পাওয়া যায়, যেটা কালুমার পিক। ঠিক আছে, কালুমার পিক এই অঞ্চলে লোকেটেড নয়। কালুমার পিক যেটা আমি বলেছিলাম প্রথমেই, যে বিন্ধ্য পর্বতের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে, কিন্তু এই অঞ্চলে একটা পিক দেখতে পাওয়া যায়, তার হচ্ছে কালমা পিক। ঠিক আছে, কালমা পিক। কিন্তু জিন্দাগাড়া পর্বতের সংলগ্ন অঞ্চল, ধরো জিন্দাগাড়া এরকম, ওর পাশের সংলগ্ন অঞ্চলে 10 মিটার ওর হাইট কম, মানে জিন্দাগাড়া এখানে থাকলে আরেকটা এখানে হাইট, একই এলাকায় লোকেটেড, তার নাম হচ্ছে কি আরমাকোন্ডা। যার হাইট হচ্ছে 1680 মিটার। তাহলে আরমাকোন্ডা দেখতে পাচ্ছি, জিন্দাগাড়া আর আরমাকোন্ডা, এই দুটোকে দেখতে পাচ্ছি আমরা এই অঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ পর্বতশৃঙ্গ বা শিখরের মধ্যে এটাকে আমরা দেখতে পাচ্ছি, আরমাকোন্ডা। এছাড়াও তোমরা পড়েছো যে উড়িষ্যার গজপতি ডিস্ট্রিক্টে, গজপতি জেলাতে একটা পাহাড় রয়েছে, তার নাম হচ্ছে মহেন্দ্রগিরি। এটাকে আমরা পর্বত বলতে পারি, যার উচ্চতা কত? 1501 মিটার। তার মানে হাইয়েস্ট পিক যদি আমরা বলি, হাইয়েস্ট পিক তো আমি পেয়ে গেলাম জিন্দাগাড়া, যদি হাইট দেখি তাহলে আমরা বুঝে যাচ্ছি। কিন্তু ইম্পর্টেন্ট পিক গুলোর মধ্যে আরমাকোন্ডা একটা লিখলাম, আর কি লিখতে পারি আমরা? আর লিখতে পারি হচ্ছে মহেন্দ্রগিরি। মহেন্দ্রগিরি হচ্ছে 1501 মিটার। উপরের দুটো অন্ধ্রপ্রদেশের আরাকু ভ্যালি, আর মহেন্দ্রগিরি হচ্ছে উড়িষ্যা। ওকে, হয়ে গেল আমাদের এই পার্টটা। নেক্সট পার্টে যদি আমরা যাই, ইস্টার্ন ঘাটে দেখো, যেটা মহেন্দ্রগিরি, যেটা আমি একটু আগেই বললাম যে 1501 মিটার যার উচ্চতা, আর এর ইস্টার্ন ঘাটের গড় উচ্চতা দেখো 900 থেকে 1200 মিটার, যেটা আমরা ওয়েস্টার্ন ঘাটের 900 থেকে 1600 মিটার দেখেছিলাম। জিন্দাগাড়া হাইয়েস্ট পিক, যেটা 1690 মিটার আমরা দেখতে পাচ্ছি, আরাকু ভ্যালি বিশাখাপত্তনম বা ভাইজ্যাগের মধ্যে পড়ছে। ওকে, নেক্সট, ওয়েস্টার্ন ঘাট আর ইস্টার্ন ঘাটের পার্থক্য। ওয়েস্টার্ন ঘাটের কোন দিকে? অ্যারাবিয়ান সি সংলগ্ন অঞ্চলে, যে পশ্চিম দিকে, এটা বে অফ বেঙ্গল। ওয়েস্টার্ন ঘাট কোন দিকে লোকেটেড? তাপি থেকে কন্যাকুমারী, এটা মহানদী থেকে নীলগিরি হিল। কেন ওয়েস্টার্ন ঘাট আর ইস্টার্ন ঘাট যেখানে মিলিত হয়েছে সেটাই তো নীলগিরি। নীলগিরি ব্যাপারে দুটো কথা আমরা আলোচনা করি। দেখো, এইটা যদি ভারতের লোয়ার পার্টের ক্ষেত্রে আমরা দেখাই, এটা হচ্ছে ওয়েস্টার্ন ঘাট, এটা হচ্ছে ইস্টার্ন ঘাট। ওয়েস্টার্ন ঘাট আর ইস্টার্ন ঘাট যেখানটায় মিলিত হয়েছে ওটাই হচ্ছে নীলগিরি। ওয়েস্টার্ন ঘাট আর ইস্টার্ন ঘাট যেই অঞ্চলে মিলিত হচ্ছে এটাই হচ্ছে নীলগিরি।
এই ওয়েস্টার্ন ঘাট আর ইস্টার্ন ঘাট যেই অঞ্চলে মিলিত হচ্ছে সেটা হচ্ছে নীলগিরি। নীলগিরিকে আমরা কি বলতে পারি? ব্লু মাউন্টেন। এই নীলগিরির হাইয়েস্ট পিক কি? নীলগিরির হাইয়েস্ট পিক হচ্ছে দোদাবেতা। দোদাবেতা, যার হাইট হচ্ছে 2637 মিটার, 2637 মিটার। এবং এই অঞ্চলে দোদাবেতা ছাড়াও আরেকটা পিক দেখতে পাওয়া যাচ্ছে, মা কুর্তি। মা কুর্তি, যার হাইট হচ্ছে 2554 মিটার, দ্যাট ইজ মা কুর্তি। তাহলে এই নীলগিরি অঞ্চলে দুটো পিক দেখতে পাওয়া যাচ্ছে, এই যে দোদাবেতা আর মা কুর্তি, হাইট আমরা দেখতে পাচ্ছি। তো এই যে অঞ্চলে দুটো পিক দেখতে পাওয়া যাচ্ছে, এই অঞ্চলে নীলগিরিতে প্রচুর পরিমাণে কফি চাষ হয়ে থাকে, কার্ডামম চাষ হয়ে থাকে। এবং এই অঞ্চলে বেশ কিছু অঞ্চলে, কেরালা সংলগ্ন অঞ্চলে অবস্থান হওয়ার জন্য, যদি নীলগিরি অ্যাকচুয়ালি ইজ ইন তামিলনাড়ু, তো কেরালা সংলগ্ন অঞ্চলে অ্যাসোসিয়েটেড হওয়ার জন্য, মানে এর ওয়েস্টার্ন পার্টটা হচ্ছে নীলগিরির ওয়েস্টার্ন পার্ট টুয়ার্ডস কেরালা। এই নীলগিরির পশ্চিম ঢালে প্রচুর পরিমাণে মশলার চাষ করা হয়, স্পাইস, দ্যাট ইজ স্পাইসেস প্রচুর পরিমাণে চাষ করা হয়, স্পেশালি কার্ডামম। ঠিক আছে, নেক্সট নেক্সট হচ্ছে অ্যাভারেজ হাইট 900 থেকে 1600 মিটার। এখানে দেখো অ্যাভারেজ হাইট 1600 মিটার। দিস ঘাট কন্টিনিউয়াস ইন নেচার, ক্যান বি ক্রস থ্রু পাস্ট অনলি। মানে কিছু কিছু পাসেস রয়েছে, যেমন থলঘাট, ভোরঘাট। আমরা যে পাসেস গুলো বলি, যখন আমরা পাসেস গুলো আলোচনা করবো তখন আলাদা আমরা টপিকে আলোচনা করবো। এখানে আমরা পাসেস ঢুকিয়ে জিনিসটাকে আমরা ক্লামজি করে দিচ্ছি না, যে আমরা যদি বলতে পারি ভারতে 68খানা পাস রয়েছে, 68 টোটাল পাসেস ইন ইন্ডিয়া। তার মধ্যে ওয়েস্টার্ন ঘাটে 3টে গুরুত্বপূর্ণ পাস রয়েছে, পালঘাট গ্যাপ যেটা কেরালা তামিলনাড়ুকে কানেক্ট করছে, ভোরঘাট, থলঘাট যেটা নাসিক মুম্বাই, মুম্বাই টু পুনে এগুলোকে কানেক্ট করছে। আমরা এগুলো আলাদা টপিক নিয়ে আসবো। নেক্সট, এখানে ছোট ছোট প্রচুর ছোট বড় প্রচুর রিভার দেখতে পাওয়া যাচ্ছে ইস্টার্ন ঘাট। এখানে ইস্টার্ন ঘাটের গুরুত্বপূর্ণ নদীগুলোর মধ্যে যদি বলি, গোদাবরী, মহানদী, কৃষ্ণা, কাবেরী, এগুলো গুরুত্বপূর্ণ বড় বড় নদী। আর ওয়েস্টার্ন ঘাটের প্রধান নদীর মধ্যে আমরা বারবার দেখেছি যে নর্মদা, তাপিকে বারবার পেয়েছি। নর্মদা, তাপি হচ্ছে এই অঞ্চলের প্রধান নদীগুলোর মধ্যে অন্যতম। হাইস্ট পিক আনাইমুদি আমরা আলোচনা করেছি, জিন্দাগারা ইস্টার্ন ঘাটের হাইস্ট পিক। অ্যাভারেজ উইথ 50 থেকে 80 কিলোমিটার। উইথ মানে চওড়া, প্রস্থ বা বেদ কতটা চওড়া, তো এক্সটেনশন কতটা। নেক্সট, এখানে ভ্যারিজ 100 থেকে 200 কিলোমিটার। ওয়েস্টার্ন ঘাটে প্রচুর নদীর উৎপত্তি, ওয়েস্টার্ন ঘাট থেকে উৎপত্তি হয়েই ইস্টার্ন ঘাটে গেছে। যেমন মহাবালেশ্বরম থেকে গোদাবরী উৎপত্তি হয়েছে, তালাকাবেরী ব্রহ্মগিরি রেঞ্জ থেকে কাবেরী উৎপত্তি হয়েছে। আর এখানে বলছে কোনো বিগ রিভার অরিজিনেট হয়নি ইস্টার্ন ঘাট থেকে, মানে ইস্টার্ন ঘাটের ঢালটা টুয়ার্ডস বে অফ বেঙ্গল। ওকে, তো আমাদের এই পার্টটা শেষ, আমাদের ইস্টার্ন ঘাট ওয়েস্টার্ন ঘাটের পার্ট শেষ। আমরা লাস্টে এই যে ম্যাপটা দেখছি, এই ম্যাপের মাধ্যমে আমরা বুঝতে পারবো যে এখানে কিরকম একটা ওভারঅল ম্যাপ দেওয়া আছে, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এই সাইডটা হচ্ছে ওয়েস্টার্ন ঘাট, এই সাইডটা হচ্ছে ইস্টার্ন ঘাট। এইখানে তোমরা যদি দেখো, এইখানে আমাদের কার্ডামাম হিলস রয়েছে, আনাইমুদি রয়েছে, নীলগিরি রয়েছে, এখানে আমরা বুঝতে পারবো। এইখানে ওপরের দিকে দেখো অজন্তা রয়েছে। তাহলে এখানে একটা ওভারঅল আইডিয়া, একটা বেসিক কনসেপ্ট তৈরি করার জন্য। তোমাদের মহেন্দ্রগিরি বলছিলাম, এখানে দেখো মহেন্দ্রগিরি 1501 মিটার লেখা আছে। তো এইটা আমাদের আলোচনার পার্ট, ঠিক আছে। তো আই হোপ পেনিনসুলার মাউন্টেন প্রত্যেকের ক্লিয়ার। তো পরবর্তী দিনে আমরা কোনো নতুন টপিক নিয়ে আসবো। টিল দেন প্রত্যেককে থ্যাংক ইউ। ক্লাস আমাদের আজকে এইটুকুই।